দেশে একদিনে করোনায় সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু। টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু। কাল থেকে ৫ দিনের জন্য খোলা শপিং মল। স্বাস্থ্যবিধি না মানলে কঠোর পদক্ষেপের আভাস প্রধানমন্ত্রীর। এবং হঠাৎ হিট শকে পড়ে গেছে কৃষকের স্বপ্ন। ময়মনসিংহের ৪,৫০০ হেক্টর বোরো ধান চিটা। দিশেহারা কৃষক, ক্ষতিগ্রস্তদের তালিকা করছে কৃষি বিভাগ। বাংলা সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। করোনায় দেশে একদিনের রেকর্ড ৭৪ জনের মৃত্যু হয়েছে। ৩৩,০০০ নমুনা পরীক্ষায় ৬,৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে দেশের দক্ষিণ আফ্রিকার ধরনের বিস্তারে উদ্বেগ জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এক্ষেত্রে আরও গবেষণা করা হবে। একই সঙ্গে মৃত্যু হার কমিয়ে আনতে চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তারা। এদিকে সংক্রমণের ঊর্ধ্বগতিতে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে চাপ। তীব্র হচ্ছে আইসিইউ ও শয্যা সংকট। বাবা, মা, চাচা, ফুপা পরিবারের সদস্যদের আইসিইউতে রেখে বাইরে অপেক্ষা স্বজনদের। কেউ জানেন না শেষ পর্যন্ত কে সুস্থ হয়ে ফিরে আসবেন। তবে একটি আইসিইউ বেড খুঁজে পাওয়ার আগে প্রত্যেকের রয়েছে দীর্ঘ বিড়ম্বনার গল্প। কোথাও আইসিইউ খালি নেই, এখানেও প্রায় ঘন্টাখানেক ওয়েট করার পরে একটা খালি হয়েছে, পরে আমরা পেয়েছি। আমার রোগী এখন আপনার লাইফ সাপোর্টে আছে। বিভিন্ন জায়গায় ফোন টোন দিয়ে নিচে আইসিইউ খালি আছে কিনা, সবাই বলতেছে আইসিইউ খালি নেই, আইসিইউ ফুল। এই জায়গায় আসি এখন আইসিইউ ফুল আছিল, একটা আইসিইউ খালি হয়েছে, আমরা সরাসরি আইসিইউতে ঢুকছি। কোভিডের এই ধাপে মাত্র একটি ফ্লোর কোভিড রোগীদের জন্য ডেডিকেটেড করেছিল গ্রিন লাইফ হাসপাতাল। এখন ৩টি ফ্লোরে থাকা ১৫০ শয্যার একটিও ফাঁকা নেই। ১৮ শয্যার আইসিইউ বেড পূর্ণ হওয়ার পরও অন্য রোগীর স্বজনরা অপেক্ষায় ভর্তির জন্য। আমরা বলেছি যে নাই খালি, যে হবে না, বা আপনি কতক্ষণ বসে থাকলে খালি হবে সেটাও বলা যাচ্ছে না, তারপরেও তারা আগ্রহে বসে আছে। আগে যেমন দেখা যেত যে হয়তো বাসার হয়তো 20% 30% ইনফেক্টেড হচ্ছে, বাকির স্পেয়ার করে যাচ্ছে। এখন দেখা যায় যে 80 to 90% হাউস হোল্ড যে মেম্বার যারা আছেন তারা সবাই এফেক্টেড হয়ে যাচ্ছেন। সো আমাদের কাছে মনে হচ্ছে যে স্ট্রেইনই হোক, এটা বাংলাদেশি স্ট্রেইন বা কিছু কিছু কথা হচ্ছে সাউথ আফ্রিকান স্ট্রেইন, সেই স্ট্রেন ইনফেক্টিভিটি একটু হলেও বেশি। এদিকে আইসিডিডিআরবির গবেষণায় উঠে আসা ৮১% রোগীর দেহে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এটি নিশ্চিত হতে সরকারি আরও 2টি ল্যাবে পরীক্ষা নিরীক্ষার কথা জানিয়েছে অধিদপ্তরের পরিচালক। তাদের সঙ্গে আমরা খোলাখুলি আলোচনা করব এবং আমাদের ন্যাশনাল রেফারেন্স ল্যাবরেটরি আছে, সেখান থেকেও বিজ্ঞান গবেষণাগারের সঙ্গে তারা কাজ করেছেন। ওখানকার যে তথ্যপাত্র আছে সেগুলোকেও আমরা বিশ্লেষণ করব এবং বিশ্লেষণ করে যেটি আমাদের দেশের মানুষের জন্য সর্বোত্তম, আমরা সেই সিদ্ধান্তেই থাকব। কোভিড রোগীদের একাংশের প্রথম থেকেই শারীরিক অবস্থার অবনতি ভাবিয়ে তুলেছে কর্তব্যরত চিকিৎসক সহ স্বাস্থ্য বিভাগকে। মৃত্যুহার ঠেকাতে চলমান চিকিৎসা পদ্ধতিতেও কিছুটা পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। আরেকদিকে নমুনা পরীক্ষার জন্য হাসপাতালগুলোতে দীর্ঘ লাইন, মানছে না স্বাস্থ্যবিধি। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম নগরের কাজীর দেউরি এলাকায় আছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ ইমা। করোনা সংক্রমণের সেকেন্ড যে ওয়েভ সেই সময় চূড়ান্ত সময় অতিক্রম করছে বন্দর নগরী চট্টগ্রাম। আর এখানে কিন্তু প্রতিদিনে 400-র বেশি রোগী শনাক্ত হচ্ছে। হাসপাতালের বেড নেই বললে চলে, আইসিইউগুলো কিন্তু পরিপূর্ণ। তারপরও সাধারণ মানুষের বোধোদয় হচ্ছে না, চলছে বেপরোয়া চলাফেরা। গণপরিবহনও সাধারণ নিয়মগুলি মানছে না। আইন শৃঙ্খলা বাহিনী বলেন, প্রশাসন বলেন, যেরকম কঠোর হওয়া উচিত তার কোনো কঠোরতা নেই। এর ফলে কিন্তু সাধারণ মানুষ বেপরোয়া হচ্ছে, যে কারণে কিন্তু সংক্রমণটি দিন দিন বেড়ে চলেছে। চট্টগ্রামে যদি সংক্রমণের হার বলে তাহলে প্রতিদিন এখানে প্রায় 2500 থেকে 2700 পর্যন্ত তারা করোনা পরীক্ষা করছে। এর মাঝে শনাক্তের সংখ্যা 400 থেকে 450, যার শনাক্তের পরিমাণ 15 থেকে 19% পর্যন্ত হচ্ছে। তো বলা চলে এই সংক্রমণের যে হার, এই ঊর্ধ্বগতির কারণে কিন্তু যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দীর্ঘ তাদের যে শিডিউল নেওয়া করোনা পরীক্ষা সেটি যেমন পাচ্ছে না, যিনি পাচ্ছেন তাকে ঘন্টার পর ঘন্টা কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। এর মাঝে বিদেশগামী যাত্রীদেরও কিন্তু করোনা পরীক্ষার বাধ্যতামূলক রয়েছে। এই দুই মিলে কিন্তু একটি বিপর্যয়কর অবস্থা চট্টগ্রামে। একদিকে হাসপাতালে বেড সংকট রয়েছে, আইসিইউ বেড সংকট রয়েছে, সাধারণ মানুষ নিয়ম শৃঙ্খলা মানছে না, আক্রান্ত হচ্ছে দিন দিন বেশি। প্রতিদিন 400-এর বেশি আক্রান্তর সংখ্যা বাড়ছে। এর ফলে কিন্তু বিতিচ্ছিরি কারবারের মতো অবস্থায় বন্দর নগরী চট্টগ্রামে। যে প্রশাসনের যতটুকু কঠোর হওয়া উচিত তার কোনো কঠোরতা কিন্তু তেমনি দেখা যায় না, যে কারণে মানুষের ভোগান্তিটা, অর্থাৎ যিনি আক্রান্ত হচ্ছেন তার ভোগান্তিটাই কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। গণপরিবহনে সাধারণ নিয়ম মানছে না, রাস্তা
রাস্তাঘাটে মানুষ যে সামাজিক দূরত্ব সেটিও মানছে না, মাস্ক ব্যবহারের হচ্ছে অনীহা, আর এর ফলে কিন্তু ভোগান্তি বাড়ছে যারা আক্রান্ত হচ্ছেন তাদের। তো ইমা এখন পর্যন্ত আমার কাছে ছিল করোনার সঙ্গে উদ্যোগতিতে সাধারণ মানুষ যে ভোগান্তিতে পড়ছে তার সর্বশেষ। চট্টগ্রামে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে সারা দেশে একযোগে মহামারী করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। সকাল থেকে টিকা কেন্দ্রগুলোতে টিকা নিতে আসেন প্রথম গ্রহণকারীরা। টিকা গ্রহণের পর তাৎক্ষণিক কেউ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে কেন্দ্রগুলোতে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চট্টগ্রামে সকাল থেকে শুরু হয় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কর্মসূচি। সুশৃঙ্খলভাবেই টিকা গ্রহণ করেন বিভিন্ন বয়সী নারী পুরুষ। প্রথম ডোজ নেয়ার পর মোবাইলে যারা মেসেজ পেয়েছেন তাদেরকেই শুধুমাত্র টিকা দেওয়া হচ্ছে। কোনো ঝামেলা ছাড়াই দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করতে পেরে খুশি সাধারণ মানুষ। সুষ্ঠু পরিবেশে টিকা প্রদান সম্পন্ন হয়েছে এবং কর্তৃপক্ষ খুবই সুন্দর আয়োজন করছে। প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ শেষ করার পর আমার শারীরিক কোনো প্রতিক্রিয়া হয়নি। ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় ডোজের পাশাপাশি শান্তিপূর্ণভাবে প্রথম ডোজ প্রদান কার্যক্রমও চলছে। টিকা নেয়ার পর তাৎক্ষণিক কেউ সমস্যা অনুভব করলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে টিকা কেন্দ্রগুলোতে। 8:30 থেকে দ্বিতীয় ডোজ শুরু হয়েছে, তার সাথে সাথে প্রথম ডোজও দেওয়া হচ্ছে। টাঙ্গাইলের 12টি উপজেলায় বৃহস্পতিবার সকাল থেকে করোনার টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়। জেলার মোট 66,000 জনকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। আজকে সকাল থেকে আমাদের দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়েছে, সাথে আমাদের প্রথম ডোজের কার্যক্রম চলমান রয়েছে। সিরাজগঞ্জের 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নিসা মুজিব জেনারেল হাসপাতাল সহ জেলার 19টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া। কেন্দ্রগুলোতে পাশাপাশি চলছে প্রথম ডোজ গ্রহীতাদের রেজিস্ট্রেশন কার্যক্রম। লোকজনের মধ্যে বেশ সারা, আমরা পাশাপাশি এখনো প্রথম ডোজের রেজিস্ট্রেশন করে যাচ্ছি। যশোরে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কার্যক্রম পরিচালনার জন্য 12টি কেন্দ্রে কাজ করছে 36টি দল। প্রথম ডোজ গ্রহণকারী জেলার 1,60,000 জনকে পর্যায়ক্রমে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে কুড়িগ্রাম, দিনাজপুর, নাটোর ও নোয়াখালী সহ সারা দেশে মহামারী করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার ধাক্কা সামলাচ্ছে দেশ, ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নিতে হবে মানুষের জীবন বাঁচানোর জন্য। এ ব্যাপারে প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিসিএস কর্মকর্তাদের ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যেককে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। করোনা ভাইরাস এখন একটা মহামারী আকারে দেখা দিয়েছে এবং আমরাও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি। কাজেই আমাদের তাৎক্ষণিক কিছু ব্যবস্থা আমরা নিলেও হয়তো ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ আমাদের নিতে হবে মানুষকে বাঁচানোর জন্য, এবং সেটা আমরা নেব। আপনারাও এ ব্যাপারে সতর্ক থাকবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং অপরকেও যাতে সুরক্ষিত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। প্রত্যেকে আপনারা স্বাস্থ্য সুরক্ষা বিধিটা মেনে যাতে চলে সে ব্যবস্থাটা নেবেন। মানুষের জীবন জীবিকা চলতে হবে, মানুষকে আমরা কষ্ট দিতে পারি না, কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা একান্তভাবে অপরিহার্য। সেদিকে সকলে বিশেষভাবে আন্তরিকতার সাথে কাজ করবেন এবং প্রত্যেকে যেন স্বাস্থ্যবিধি মেনে চলে। রং পাল্টে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় ঘাতক কার্গো SKL-3। ঘটনার 5 দিন পর মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদী থেকে জব্দ করা হয় কার্গোটি। আটক করা হয় মাস্টার ও শুকানি সহ জাহাজটির 14 জন স্টাফকে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চ ডুবিয়ে পালিয়ে যাওয়া ঘাতক SKL-3 নামে কার্গো জাহাজটি রং বদলে নোঙর করে মেঘনায়। 4 এপ্রিল কার্গো জাহাজটির ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ সাবিত আল হাসান। দিনের আলোতেই দ্রুত গতিতে পালিয়ে যায় জাহাজটি। পরে 6 এপ্রিল রাতে 3 অ্যাঙ্গেল ডকইয়ার্ডে রং বদলে বিভিন্ন এলাকা ঘুরে বেড়ায়। বৃহস্পতিবার সকালে আবারও 3 অ্যাঙ্গেল এসে মুন্সিগঞ্জে নোঙর করে জাহাজটি। পরে গোপন সংবাদের ভিত্তিতে জাহাজটিকে জব্দ করে কোস্টগার্ড। আটক করা হয় মাস্টার ও সুকানি সহ 14 জন স্টাফকে। কাগজপাতি পাওয়ার আগে আমরা জাহাজটি ট্রায়াল দিই,
ডিরাল দিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে আসি, যাতে মুন্সিগঞ্জ থেকে আমরা অ্যাঙ্কার করে ওই জায়গার থেকে কাগজপাতি নিয়ে তারপর আমাদের যেদিকে ভালো হয় সেদিকে মুভ করব। ব্যাগার দিয়েছিলাম, ব্যাগারে জাহাজ কন্ট্রোল হয় নাই, ওরা তো সাইড দিয়ে চলছে, ওরা আমাদের গাড় ভারিসে পড়ছে, ওই জাহাজের মাস্টার নেই। 3 অ্যাঙ্গেল থেকে রাত্রে 6 তারিখে রাত্রে রং করা হয়েছে। এসকেএল 3 কার্গো জাহাজ পালিয়ে যাওয়ার পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নৌপুলিশ। 3 অ্যাঙ্গেল কর্তৃপক্ষ যদি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে যদি এটা রং পরিবর্তন করার ব্যবস্থা করে, সেক্ষেত্রে তারা যদি আমাদের আইনের আওতায় যদি তাদেরকে নিয়ে আসা লাগে নিয়ে আসবো। শীতলক্ষ্যায় লঞ্চ ডুবিতে 35 যাত্রীর মৃত্যুর ঘটনায় ঘাতক কার্গো জাহাজটিকে গজারিয়া থেকে নারায়ণগঞ্জে আনা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ইমা, এই কিছুক্ষণ আগে ঘাতক এসকেএল 3 এই শীতলক্ষ্যা নদীতে যে নৌ পুলিশ ফাঁড়ির পাশে কিন্তু টানবাজার এলাকায় নোঙর করা হয়েছে এবং এই ঘাতক যে কার্গোটি সেটি দেখবার জন্য কিন্তু এখানে উৎসুক মানুষের ভিড় পড়ে গেছে এবং যেই জাহাজটি এই 5 দিন আগে রোববার বিকেলকে পরে কিছু সন্ধ্যার আগে যে এই লঞ্চ সাবিত আল হাসানকে যে ধাক্কা দিয়ে ডুবিয়ে দিয়ে পালিয়ে যায়, যেখানে অন্তত 35 জনের প্রাণহানি হয়েছে, সেই ঘটনার সময় কিন্তু এই জাহাজটির চেহারা এরকমটা ছিল না। তারা কিন্তু দুর্ঘটনার পরে 6 এপ্রিল রাতের বেলায় মুন্সিগঞ্জের গজারিয়ায় যে 3 অ্যাঙ্গেল ডকইয়ার্ড রয়েছে সেখানে কিন্তু রং করেছে এবং নিচের অংশটি রং করেনি, তারা উপরের যে নেভি ব্লু রংটি ছিল সেটিকে ঢেকে কিন্তু এশ কালার করেছে এবং সেই নেভি ব্লু যে ঢেকে ফেলেছে সেটিও কিন্তু নিচ দিয়ে বিভিন্ন অংশে বোঝা যাচ্ছে। এবং এই লঞ্চের যে মাস্টার ছিলেন ওয়াহিদুজ্জামান, তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি বারবার বলছিলেন যে এই ঘটনার জন্য তিনি দায়ী না, সেই লঞ্চটাকে দায়ী করছিলেন বারবার। কেন সেই যাত্রীদেরকে উদ্ধার না করে তারা কেন দ্রুত পালিয়ে গেছেন এবং তাদের ধরতে যাওয়ার সময় পরে যে একটি স্পিড বোট গিয়েছিল সেটিকে পাথর নিক্ষেপ করা হয়েছে, এসব ব্যাপার কিন্তু কৌশলে তিনি এড়িয়ে যান এবং সেখানে যে অন্যান্য স্টাফ রয়েছেন তাদের মধ্যে অনেকের মধ্যে অনুশোচনা থাকলেও কিন্তু এই যে নির্মম ঘটনাটি ঘটানো হয়েছে সেটি যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। দুর্ঘটনার 5 দিনের মাথায় যে আজকে কোস্টগার্ড এই জাহাজটিকে আটক করেছে 14 জন নাবিক সহ, সেটি কিন্তু স্পষ্ট করেছে যে কেউ আইনের ঊর্ধ্বে নয়, তাদের যে আইনের মধ্যে আসতেই হবে এবং তাদের আটক করে কিন্তু এখন নারায়ণগঞ্জে যেখানে এই কার্গোটি নোঙর করা হয়েছে তার পাশে কিন্তু নৌ পুলিশ ফাঁড়ি, সেখানে কিন্তু এই 14 জনকেই নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের যে এখানে মামলাটি হয়েছে সেই মামলার প্রক্রিয়া অনুযায়ী যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নৌ পুলিশ জানিয়েছেন এবং এই জাহাজটি আটক হওয়ার পরে কিন্তু স্বজন এবং সাধারণের মধ্যে কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস এসেছিল। এই ছিল এখানকার সর্বশেষ। ইমা, ঘাতক কার্গো জাহাজ এসকেএল 3-কে গজারিয়া থেকে নারায়ণগঞ্জে আনা হয়েছে এবং সে খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। ময়মনসিংহে হিটশকে পুড়ে গেছে বোরো ধান, চিটায় পরিণত হয়েছে মাঠের পর মাঠ। ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত দিশেহারা কৃষকেরা। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। 2-1 সপ্তাহ পরেই পাকা ধান ঘরে তোলার স্বপ্ন দেখেছিলেন কৃষকেরা, কিন্তু সেই রাতেই প্রচণ্ড ঝড়ের পর গরম বাতাস সবকিছু ওলটপালট করে দিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই ধান গাছের সবুজ পাতা ও শীষ বিবর্ণ হতে দেখেন কৃষকেরা। ক্রমেই সেগুলো পুড়ে ঝলসে চিটা হয়ে যায়। আর যেগুলো বাড়িতেছে আবার এইগুলো দেখছি ছিটা হয়ে যাইতেছে। বাতাসটা হওয়ার পরে আমরা জমিটা সব আগুনে পুড়িয়ে গেছে। এদিকে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলছেন হিটশকে ক্ষতিগ্রস্ত ক্ষেতের ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমরা প্রাথমিক অবস্থা যে রিপোর্টগুলো দিয়ে দিচ্ছি পার্সেন্টেজ হিসাবে, সম্পূর্ণ ক্ষতির দিকটা আমরা দেখব, দেখে তারপরে সম্পূর্ণ ক্ষতির রিপোর্টটা আমরা দেব। কৃষি বিভাগ জানায় ময়মনসিংহ জেলায় প্রায় 4,500 হেক্টর জমির বোরো ধান হিটশকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিশালের বারৈগাঁও থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ইটভাটার ধোঁয়ায় স্বপ্নের ফসল নষ্ট হয়ে গেছে গাইবান্ধার চাষিদের। আর ফসলের ক্ষেতে ইটভাটা দেখে হতবাক কৃষি বিভাগ। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। কদিন আগেও সবুজের বুক চিরে মৌমাথায় ধানের শীষে স্বপ্ন ছিল, সব শেষ। টাকায় কেনা সার, পানি আর হাড়ভাঙ্গা খাটুনির ফসল গোলায় উঠবে না। মাঠের পর মাঠে ধানের গাছ থাকলেও সাদা শীষে সবই চিটা। আমার নিজের তো জমি নেই, আমার পরের জমি আদি করি, তো কষ্ট করে আবাদ করছি, আবাদটা মারি গেল। আমার জল না ক্ষতিপূরণ জল না জল দেয়,
তাহলে আমরা কই পাবো আমরা কিছুই খাওয়ার পাইতেছে ইটার ভাটার মনে করেন যে আমরা শেষ করে ফেলাইতেছে। সম্প্রতি অতিরিক্ত গরম আবহাওয়া আর ঝোড়ো বাতাসে ইটভাটা থেকে নির্গত উত্তপ্ত ধোঁয়া মিশে ফসলের এই ক্ষতি পরিদর্শনের পর বলছে কৃষি বিভাগ। এই গ্রামটা যে এত ক্ষতিগ্রস্ত হয়েছে আমি দেখলাম সরজমিনে, এটা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কিন্তু ইটের ভাটারও কিছু দায়ী। গাইবান্ধার পলাশবাড়ির সাকোয়া ও সদরের ভাটপাড়া এলাকায় ইটভাটার আশেপাশে অন্তত 600 বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ভোলায় গরম বাড়ার সাথে সাথে ডায়রিয়ার প্রকোপ। গত 24 ঘন্টায় জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2.5 শতাধিক রোগী। হঠাৎ করে রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। 250 শয্যার ভোলা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যা 10টি। গত 24 ঘন্টায় হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 97 জন রোগী। শয্যার অভাবে এসব রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বিভিন্ন ওয়ার্ডের করিডোরের মেঝেতে। গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। সদর হাসপাতালের মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। জেলায় 24 ঘন্টায় মোট 2.5 শতাধিক রোগী ভর্তি হয়েছেন। এ অবস্থায় দুর্ভোগ কমাতে শয্যা সংকট দূর করা সহ সেবার মান বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। হাসপাতালে আনার পর পাতলা পায়খানা কমই নেই। সিস্টাররা ওষুধ দিয়ে গেছিল, আর সারাদিন আইয়া না, রাত্রেও আসে নাই। ইঞ্জেকশন নিয়ে ঘুরতে আসি পিছে পিছে, কেউ মানে ইয়া করতে আসে না। ফ্যানের কষ্ট, কয়েল কিনে সারা রাত বইয়া থাকি। আর হঠাৎ করে রোগী বেড়ে যাওয়ায় সেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরাও। একজনের কাছ থেকে গেলে আরেকটা রোগী এসে পড়ে, ম্যানেজ করতে আমাদের খুব কষ্ট হয়। এখানে সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে আমাদের স্টাফ কম। জনবল ও শয্যা সংকটের মধ্যেও সর্বোচ্চ সেবা নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায় 3 জন সিস্টার একসাথে কাজ করতেছে এখানে, আর এছাড়া আমাদের ডাক্তাররা মোটামুটি রেগুলারই পর্যবেক্ষণ করতেছে। গত এক মাসে জেলার হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা 1490 জন। সময় সংবাদ, ভোলা। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে একদিনে করোনার সর্বোচ্চ 74 জনের মৃত্যু। টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু। কাল থেকে 5 দিনের জন্য খোলা শপিং মল। স্বাস্থ্যবিধি না মানলে কঠোর পদক্ষেপের আভাস প্রধানমন্ত্রীর। এবং রং পাল্টে লুকানোর চেষ্টা, শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় ঘাতক কার্গোটির। মুন্সিগঞ্জের গজারিয়া থেকে 14 জন স্টাফ সহ জব্দ। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।